শোনা বন্ধুরে, আমি তোমার নাম লইয়া কান্দি, আমি তোমার নাম লইয়া কান্দি। গগনেতে আছে ওই আসমান হইল আন্ধিরে বন্ধু, আমি তোমার নাম লইয়া কান্দি। নমস্কার, জিতুজ শেয়ারিং এ আপনাদের সকলকে স্বাগত। এই গানটি দিয়ে শুরু করলাম। গানের কয়েকটা কলি আমি উচ্চারণ করলাম মাত্র। আমি তো গায়ক নই, তাই উচ্চারণই আমার ভাব প্রকাশের একমাত্র মাধ্যম। কেন করলাম? এই শোনা বন্ধু আপনারা আমাকে তৈরি করেন, আপনারা আমাকে গড়ে তোলার জন্য সাহায্য করেন, আপনারা আমার মনোবলকে চাঙ্গা করেন, আপনারাই আমাকে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ করতে সাহায্য করেন যে আমি আমার কাজটুকু করব, বাকি সব কিছু এমনি এমনি হবে। ফিরে আসি জিতুজ শেয়ারিং এর আজকের এপিসোডের বিষয়বস্তু নিয়ে। অপরাজিত গঠন কাহিনী পার্ট 3। আমরা শেষ করেছিলাম 4 দিন শুটিং হয়েছিল, তারপর 12 দিনের একটা ওয়ার্কশপ। 11-12 দিন পর ওয়ার্কশপ শেষ করে আমি শুটিং ফ্লোরে ফিরছি। অপরাজিত শুটিং ফ্লোর, অনিক দত্তের শুটিং ফ্লোর। 12 দিন পরে তো ফিরলাম। ফিরে কি দেখলাম যে এবার আমার কাজ আরো কঠিন থেকে কঠিনতর হয়েছে। আমাকে অভিনয় করতে হবে প্রবাদ প্রতিম অভিনেতা পরাণ বন্দ্যোপাধ্যায়, প্রবাদ প্রতিম অভিনেতা বরুণচন্দ্র, এছাড়াও ইন্ডাস্ট্রির তাবর অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে। আমার কখনোই এই জিনিসটি মাথার মধ্যে ঘুরপাক খেত না যে আমার সঙ্গে কে অভিনয় করবে অথবা আমি কার সঙ্গে অভিনয় করব। আমার মাথার মধ্যে একটা চিন্তাই ঘুরপাক খেত এবং এখনো খায় যে আমি যার সঙ্গে অভিনয় করব সে কতটা চরিত্রকে আপন করে নিতে পারে। যাদের নাম আমি নিতে চলেছি অথবা নিলাম, তারা প্রত্যেকেই প্রমাণ করে ফেলেছেন যে তারা চরিত্রকে আপন করতে মাহির, উস্তাদ। পরাণ বন্দ্যোপাধ্যায়ের মতো একজন স্টলওয়ার্ড অভিনেতার সঙ্গে স্ক্রিন শেয়ার করা আমার কাছে শুধুমাত্র গর্বের বিষয় নয়, শিক্ষার বিষয়, অভিজ্ঞতার বিষয়, যা সারা জীবন আমি বহন করে চলব। তিনি বিধানচন্দ্র রায়ের চরিত্রের আদলে একটি চরিত্র করেছিলেন এবং অভূতপূর্ব চরিত্র করেছিলেন। জওহরলালের চরিত্রে অভিনয় করেছিলেন বরুণচন্দ্র শ্রেয়ার। তাছাড়া বহু অভিনেতা, সায়নী ঘোষ পাঠ করেছিলেন বিজয়া রায়ের আদলে চরিত্র মঙ্কু, এবং সেও দুর্দান্ত অভিনয় করেছিলেন। প্রত্যেকের অভিনয় গুণে কিন্তু আজ অপরাজিত সত্যি সারা পৃথিবীর কাছে অপরাজিত, যার সুনাম এখনো বহন করে চলেছি আমরা। যাই হোক, ফিরে আসি 12 দিন পর শুটিং ফ্লোরে। আমাকে পাঠ করতে হবে পথের পদাবলী। পথের পাঁচালীর নামকরণ করা হয়েছিল এই ছবিতে পথের পদাবলী। সেই ছবির স্ক্রিপ্ট রেডি করা হয়ে গেছে, প্রযোজকদের দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াচ্ছে অপরাজিত, কিন্তু কেউই সেই স্ক্রিপ্টকে অ্যাকসেপ্ট করছেন না। তারা মাসালা ফিল্মে এতটাই আগ্রহী, অথবা স্ক্রিপ্টে ডিরেক্টরের যে লেখা তার লেখার উপর কলম চালানোর চেষ্টা করেছেন বহু প্রযোজক। গান ঢোকাতে বলেছেন, নিজেদের মনের মতো চরিত্র অথবা চরিত্র অভিনেতাদের ঢোকাতে বলেছেন, কিন্তু কখনোই অপরাজিত অর্থাৎ সত্যজিৎ রায় সেটি করতে চাননি। সেই কাজটি আমার কাছে প্রচন্ড পরিমাণ চ্যালেঞ্জিং কাজ হয়ে উঠছিল, যে একটা মানুষের অভিব্যক্তি কি হতে পারে যখন তার লেখা নিয়ে প্রডিউসারের দরজায় দরজায় দাঁড়িয়ে আছে, প্রডিউসারদের শোনাচ্ছে। একটা লেখা শোনাতে গেলেও 2 ঘন্টা 2.5 ঘন্টা সময় লাগে, কিন্তু কিছুতেই প্রডিউসাররা অ্যাকসেপ্ট করছেই না, বরং তাকে ডিমোটিভেট করে দিচ্ছে। সেই সময় বিজয়া রায়ের এক আত্মীয় সে বিধানচন্দ্র রায়ের কাছে পৌঁছয়, এবং বিধানচন্দ্র রায়ও তাকে যে স্ক্রিপ্ট প্রথম পড়াতেই যে অ্যাকসেপ্ট করেছিল এমনটা নয়। স্ক্রিপ্ট পড়া হয়ে যাওয়ার পর যখন সত্যজিৎ রায় বলেছিলেন যে আমি কি করতে পারি, এই স্ক্রিপ্টটা কি আপনি প্রডিউস করবেন, তখন বলেছিল যে আপনার গল্পটা বড় দুঃখী, মানে দুঃখ দিয়ে শেষ হচ্ছে। আপনি এক কাজ করুন, এই যে গ্রামে আপনি রাস্তার কাজের ব্যবস্থা করে দিন, রাস্তার সড়কের ব্যবস্থা করে দিন, যেটা সরকার দেখাবে যে আমরা রাস্তা ঠিক করছি, এবং যখন অপু দুর্গার বাবা মা চলে যাচ্ছে গ্রাম ছেড়ে, একটা সুন্দর রাস্তা ধরে যাচ্ছে। তো এই ধরনের প্রস্তাব দিয়েছিলেন। তাতে
অপরাজিত কখনো রাজি হননি। এই পার্টটি ছিল আমার 12 দিন পর পৌঁছে শুটিং ফ্লোরে। সেই সময় আমার এখনো মনে আছে, আমরা মধ্য কলকাতার একটা পুরাতন অফিসে, যেটা ব্রিটিশ আমলের তৈরি, সেখানে আমরা শুটিং করছিলাম। হঠাৎ করে খবর এলো যে আমার সহ অভিনেত্রী সায়নী ঘোষ তার রাজনৈতিক কোনো কারণে আসামে তিনি অ্যারেস্ট হয়েছেন, এবং সেটি আমাদের জন্য যতটা না ভয়ের, তার থেকেও আরও বেশি ভয়ের হয়ে উঠলো যে আমাদের অভিনেত্রী সে অ্যারেস্ট হয়েছে, তার শুটিং তো বন্ধ হলো, এবং সে কিভাবে থাকবে, সমস্ত কিছু মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছিল। অনেকটা কিন্তু প্রচণ্ড প্যানিক করছিলেন যে তার শুটিং বন্ধ হয়ে যাবে, কারণ এরপরে এই যে হলটা, এই জায়গাটাকে ভাড়া পাওয়া যাবে না। দেখুন, আমরা তো মধ্যবিত্ত নয়, নিম্ন মধ্যবিত্ত একটা ইন্ডাস্ট্রি। একটা জায়গা বা একটা শুটিং স্পট ভাড়া করার পর সেখানে যা স্কেডিউল হয়, সেই শিডিউলের মধ্যে যদি আমরা শুটিং শেষ করতে না পারি, যদি ওভার বাজেট হয়ে যায়, তাহলে আমাদের হাউ হুতাশ করা ছাড়া কোনো উপায় থাকে না। ঠিক সেই রকম জায়গায় আমরা পৌঁছে গিয়েছিলাম। তবুও সায়নী তার নিজের চেষ্টায়, এবং সে যে করেই হোক ফ্লোরে ফিরলো 2-1 দিনের মধ্যেই, এবং সে ফিরে তার কাজের ইনভলভমেন্ট আমরা প্রত্যেকেই জানি, সে নিজেকে আগেই প্রমাণ করেছে এবং অপরাজিততেও প্রমাণ করেছে। তো অনেকটা খানিকটা আশ্বস্ত হলো। তো এখানে আমার ভূমিকা কি ছিল? আমার ভূমিকা ছিল পেশেন্স, ধৈর্য ধরে রাখা। না, আমাকে ভালো কিছু করতে হবে, যাই হয়ে যাক না কেন চারিপাশে, আমার ফোকাস যেন না নড়ে, সেটাই আমি করতে পেরেছিলাম। সেই সময় হয়তো এতটা ভেবে করিনি, কিন্তু যতটুকু করেছিলাম, ভগবান যদি আমার পাশে এসে না দাঁড়াতেন, হয়তো এতটুকু করে উঠতে পারতাম না। তার সঙ্গে আমি অবশ্যই বলবো অনিক দাস ফ্রি, পুতুলদি বলে আমরা ডাকি। তো পুতুলদি ফ্লোরে থাকতেন, যে মানুষটির নাম আমরা হয়তো কখনোই সামনে আসতে দেখব না। পুতুলদি কিন্তু আমাকে, বিশেষ করে আমাকে প্রচণ্ড পরিমাণ উৎসাহ দিত, এনকারেজ করতো যে তুমি কনসেন্ট্রেট করো। পুতুলদি প্রচণ্ড শিক্ষিত একজন মহিলা, প্রচণ্ড সোভার মহিলা, প্রচণ্ড অমায়িক মহিলা। তিনি সব সময় আমাকে এনকারেজ করতেন। সাইড বাই সাইড অনেকদাকেও কিন্তু সব সময় মাথা ঠান্ডা করার উপদেশ দিতেন। পুতুলদির ভূমিকা অনস্বীকার্য এই ছবির জন্য। এই ছবিতে আনন্দ আঢ্য, যিনি ন্যাশনাল অ্যাওয়ার্ড জিতেছিলেন এই ছবির জন্য, আর্ট ডিপার্টমেন্টের আর্টের কাজ দুর্ধর্ষ ছিল। প্রত্যেক দিন 7-8 জন করে মেয়ে এবং 5-6 জন করে ছেলে প্রত্যেক দিন আসতো। আমাদের সেটে আঁকা যে ছবিগুলো, সেগুলো কিন্তু লাইভ আঁকা হতো, সেগুলোকে টাঙানো হতো, এবং তারা না, আমি দেখেছিলাম রোবোটিক ওয়েতে কাজ করতো। তারা কোনো দিকে তাকাতো না, তারা আসতো, তারা কাজ করতো, তারা আঁকতো, তারা সেট ডিজাইন করতো, এবং সেটের মধ্যে কাজ করে তারা আবার সরে যেত, যখন যেটা দরকার পড়তো এসে করতো। তারা খুব শব্দমার্ত করতো না। কেন জানেন? তাদের ফোকাস দুর্দান্ত। পরে বুঝতে পেরেছিলাম, ছবি যখন শেষ হয়ে গিয়েছিল, সবার কাছে ছবির সুনাম শুনছিলাম, তখন বুঝতে পেরেছিলাম। এইভাবে বেশ আরও 4-5 দিন কেটে গেল। এরপর অপরাজিতর খানিকটা বয়স বাড়ল। এই বয়স বাড়া, এই বয়স কমানো, এবং সেই লুকের, অপরাজিত রায়ের লুকের কামাল যিনি করেছিলেন, তিনি তো সোমনাথ কুণ্ডু। প্রত্যেকে তার নাম জানেন। তিনিও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছেন এই ছবিটির জন্য, তার অক্লান্ত পরিশ্রম। দেখুন, আরেকটি কথা বলি, আমাকে একটা মেকআপ রুম দেওয়া হতো, যে মেকআপ রুমের ধারের কাছে কেউ আসতো না, শুধুমাত্র আমার কনসেন্ট্রেশনের জন্য। এবং এই ধারের কাছে আসতে না দেওয়ার জন্য যে মানুষটি পাহারাদার হিসেবে কাজ করেছিল, কে জানেন? এই স্বনামধন্য মেকআপ আর্টিস্ট। তিনি মেকআপ করে আমাকে গার্ড দিয়ে রাখতেন। ছোট্টবেলা যখন শিশুরা আঁতুর ঘরে থাকে, বাবা মা যেভাবে গার্ড দিয়ে রাখে, ঠিক সেইভাবেই যেন আমি আঁতুর ঘরে রয়েছি, এবং আমার বাবা আমাকে গার্ড দিয়ে রেখেছেন যে না, তুমি ওর কাছে যেও না। কেউ খাবার দিতে আসলে আস্তে কথা বলতে বলতো। আমার যিনি সহকারী, সেও খুব ধীরে ধীরে আমার কাছে পৌঁছতো, এবং তাকে বাইরে নিয়ে গিয়ে বোঝাতো, তোমার দাদা যে কাজটি করছেন, সেই কাজটি কিন্তু দুম করে করা যায় না, প্রচণ্ড কনসেন্ট্রেশনের প্রয়োজন হয়। এইভাবে দিন যেতে থাকলো। আস্তে আস্তে ছবির শেষের দিকে আসলাম। একটি মজার ঘটনা বলবো। আমি আগের এপিসোডে অপরাজিত গঠন কাহিনীর পার্ট 2-এ বলেছিলাম যে 4 দিন শুটিং হওয়ার পর আমি একটা ওয়ার্কশপের মাধ্যমে যাই, যে ওয়ার্কশপটা শুধুমাত্র শোনা। টিভিতে সিঙ্ক্রোনাইজ করে সত্যজিৎ বাবুর যে ইন্টারভিউসগুলো, সেগুলো প্রতিনিয়ত শুনতাম। শ্রমিক বন্দ্যোপাধ্যায় নামে একজন রিনাউন ইন্টারভিউয়ার, তার কথা আমি জানতে পারি, তার কণ্ঠস্বর আমি শুনি, প্রত্যেক দিন শুনি, এবং তিনি যে স্কলার এখনকার সময়ে, সেটাও আমি জেনে ফেলেছি। ফিরে আসি শুটিং ফ্লোরে। ভরতলক্ষ্মী স্টুডিওতে শুটিং হচ্ছে। আমাদের ইন্টারভিউ সেশনের যে শুটিংগুলো একদিনেই হয়েছিল,
সেখানে আমি মেকআপ করে পৌঁছই এবং আমি যেহেতু প্রত্যেক দিন ওই ইন্টারভিউগুলো শুনে যেতাম নিজের প্র্যাকটিসের জন্য, তো আমি মনে মনে ভাবতে থাকতাম যে কীভাবে কথা বলবো এবং আজকে আবার ইন্টারভিউ সেশন রিশুটিং হবে। তো আমি বসেছি, আমার উল্টো দিকে একজন চেনা মানুষ বসে আছে। আমার মনে হচ্ছে চেনা। তো আমি খানিকক্ষণ ওনার দিকে তাকাচ্ছি, আবার মাটির দিকে তাকাচ্ছি, আবার চোখাচোখি হচ্ছে, আমি চোখ সরিয়ে নিচ্ছি। এই করতে আমার মনে হলো যে, যে সৌমিক বন্দ্যোপাধ্যায়কে আমি টিভিতে দেখেছি, ইন্টারভিউ করতে দেখেছি, সত্যজিৎ বাবুকে, তিনি কি সামনে বসে আছেন? তারপরে খানিকক্ষণ বাদে নিজের মাথা নিজেই নিচু করে বললাম, "না, না, আমি অত্যাধিক ভাবছি। যেহেতু আমি এতদিন ধরে এই ইন্টারভিউ সেশনগুলো দেখেছি, তার জন্য আমার ইলিউশন তৈরি হয়েছে।" আবার চোখ তুলে তাকালাম, দেখলাম না, একজন লোক মিটিমিটি করে আমার দিকে তাকিয়ে হাসছে। আমি এবার অস্বস্তি নিয়ে বাইরে গিয়ে দাঁড়ালাম এবং আমাদের যিনি চিফ ডিরেক্টর ছিলেন এবং যিনি অনেকটা দায়িত্ব পালন করেছিলেন, উৎসব দা, হ্যাঁ, উৎসব মুখার্জি। উৎসব দাকে বললাম, "আচ্ছা উৎসব দা, ভেতরে যিনি বসে আছেন তিনি কি আমার ইন্টারভিউ নেবেন? মানে এই অভিনয়ের ইন্টারভিউগুলো কি তিনিই নেবেন?" বলছে, "হ্যাঁ।" তিনি আমাকে বলল, "আচ্ছা তুমি কি চেনো না? মজা করছো? তুমি এতদিন ধরে ইন্টারভিউ দেখেছো সত্যজিৎ বাবুর, উনি তো সমীপ বন্দ্যোপাধ্যায়।" আমার তো পায়ের তলা থেকে মাটি কি, আমি প্রায় গহ্বরে ঢুকে গেছি। সমীপ বন্দ্যোপাধ্যায়, যিনি সবথেকে বৃহৎ ইন্টারভিউ নিয়েছিলেন স্বয়ং সত্যজিৎ বাবু, তিনি এখানে অভিনয় করছেন, স্বয়ং তার নিজের চরিত্রেই অভিনয় করছেন। ভেতরে পা টিপে তার সামনে গিয়ে বসলাম, বললাম, "হ্যালো স্যার, আমি জিতু, আমি এখানে।" বলে, "হ্যাঁ, আমি জানি তুমি এখানে অপরাজিত রায়ের চরিত্র করছো।" এবার শুরু হলো আমাদের একটি বড় ইন্টারভিউ সেশনের শুটিং। রাউন্ড ট্রলিতে শুটিং হচ্ছে এবং যেখানে আপনারা দেখেছেন ছবির শুরুতে ওই নমস্কার বলে শুরু হওয়া, সেই দিনের কিন্তু শুটিং সেটা। রাউন্ড ট্রলিতে পুরো একটা বড় পার্টের শুটিং হওয়ার পর যখন অনিক দা কাট বললেন, আমি ওনার দিকে এক দৃষ্টে তাকিয়ে আছি। উনি টেবিলে বসে খানিকটা ঝুঁকে আমার দিকে এসে বললেন, "শোনো, তুমি যে রাস্তা ধরেছ সেটাই সঠিক পথ। এই প্রথম অ্যাপ্রিসিয়েশন পেলাম, এই প্রথম আমি অ্যাওয়ার্ডটা পেলাম, এই প্রথম আমি বড় অ্যাওয়ার্ডটা পেলাম।" এটা প্রায় অপরাজিত তৈরি মানে গঠনের শেষের দিকে, শুটিং আর ২-১ দিন বাকি। খুব বিশেষ যে কিছু ঘটনা ঘটেছে যা উল্লেখ করা জরুরি এমন নয়, এইটা উল্লেখ করাটা জরুরি ছিল। ফিরে আসি, 2nd অফ মে প্রথম আমাদের এই ছবিটি প্রদর্শিত হয়েছিল মুম্বাইয়ের ফিল্ম অডিটোরিয়াম। উপস্থিত ছিলেন স্যাম বেনেগাল স্যার। ভেতরে স্যাম বেনেগাল স্যার ছবি দেখছেন, আমি বাইরে ঠকঠক করে কাঁপছি। 2nd মে ছবি শেষ হয়ে গেছে, কিন্তু ডিসেম্বর মাসের 2021-এ ছবি রিলিজ করছে 2022। 13th মেতে আপনারা দেখতে পেয়েছেন, 2nd মেতে কিন্তু মুম্বাইতে রিলিজ করেছিল ফিল্ম অডিটোরিয়ামে, ন্যাশনাল ফিল্ম অডিটোরিয়ামে। ছবি শেষ হয়ে গেল, স্যাম বেনেগাল স্যার ধীরে ধীরে হেঁটে আসছে। আমি আমার বাইরেটাকে শক্ত রেখে ভেতরটা ঠকঠক করে কাঁপছে, সেটাকে তো আমি ধরতে পারছি না, চুপ করে দাঁড়িয়ে আছি। শ্যাম বেনেগাল স্যার এসে আমার কাঁধে হাত রেখে বলল, "ডোন্ট কুইট ইউর অ্যাক্টিং।" বিশ্বাস করুন, এটা আমার 2nd অ্যাওয়ার্ড। আরেকটা অ্যাওয়ার্ড আমি পেয়েছিলাম 12th অফ মে, মানে যেদিন 13th অফ মে আমাদের ছবি রিলিজ করেছিল তার ঠিক আগের দিন। আমাকে আমার প্রডিউসার সাহেব বলে দিয়েছিলেন যে তুমি সমস্ত মিডিয়ার ফোন ধরবে এবং প্রত্যেককে নিজের মতো করে বাইট দিতে থাকবে, এটা আমাদের ছবির প্রমোশনের জন্য খুব জরুরি। আমি সেই মতোই কাজ চালিয়ে যাচ্ছিলাম। সারাদিন প্রচুর ফোন আসছিল, কারণ আগামীকাল একটা বৃহৎ ছবি রিলিজ করতে চলেছে। রাত্রি তখন 11:15-20 একটা আননোন নাম্বার থেকে ফোন এলো এবং ফোনের ও প্রান্ত থেকে বলল, "হ্যালো জিতু, আমি সন্দীপ বলছি।" যথারীতি সারাদিন এত ফোন আমি রিসিভ করেছি এবং প্রতি উত্তরে আমি জানিয়েছিলাম কোন সন্দীপ। তাতে উনি বললেন, "আমি সন্দীপ, বাবু, বাবু রায়, সন্দীপ রায় বলছি।" আমি 20 সেকেন্ড নিস্তব্ধ হয়ে পড়েছিলাম। তারপরে কাঁপা গলায় বলেছিলাম, "হ্যাঁ বাবুদা বলো।" "আর কোনো চিন্তা নেই, তোমাকে একদম বাবার মতো লাগছে স্ক্রিনে।" এই কথাটা ছিল অস্কার পাওয়ার মতো একটি কথা, যা এখনো আমার মননে দগদগ করছে। কি অনুভূতি আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। এই অনুভূতি সারা জীবন আমি বহন করব। আমার যদি ভুলে যাওয়া রোগও আসে, আমি ভগবানের কাছে প্রার্থনা করব এই অ্যাওয়ার্ডের থেকেও বড় এই ধরনের উক্তিগুলো যেন আমার মাথায় সারা জীবন থেকে যায়। এটাই তো আমার বেঁচে থাকার রসদ। খুব ভালো লাগলো আপনাদের সঙ্গে সমস্ত কথা শেয়ার করে। অপরাজিত গঠন কাহিনী আর বাড়ালাম না, ছোট্ট করে শেষ করলাম।
বিদেশে বহু ঘটনা ঘটেছে, সেগুলো না হয় অপরাজিত গঠন কাহিনী না বলে অপরাজিত রিলিজিংয়ের পর যে এক্সপিরিয়েন্সেসগুলো হয়েছিল, সেটা ইউএসএ হোক, সেটা ইউকে হোক, সাংহাই হোক, বাংলাদেশ হোক, নানা ধরনের অভিজ্ঞতা হয়েছিল। পরে একদিন শেয়ার করব, ভালো লাগলে আমাকে বলবেন। ধন্যবাদ। আমি বাইরে শুটিংয়ে এসেছি, তার ফাঁকে ফাঁকে নয়, এখন বাজে রাত 2:45, 3 তারিখ আমি এই রেকর্ডটি করলাম। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মার্জনা করবেন। ধন্যবাদ।